আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেলথ ফেসবুক পেজ থেকে। আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে শোথ বা ওডিমা। বিভিন্ন কারণে শরীরে পানি জমা বা পানি লাগাকে আমরা শোথ বলে থাকি বা ওডিমা বলে থাকবো। বিভিন্ন কারণে শরীরে পানি জমা হয়ে থাকে। এর মধ্যে গর্ভধারণ করার কারণেও নারীদের দেহে পানি জমা হয়, রক্ত স্বল্পতার কারণে শরীরে পানি জমা হয়ে থাকে, হৃৎপিণ্ডের সমস্যার কারণে শরীরে পানি জমা হয়ে থাকে, ফুসফুসের সমস্যার কারণে শরীরে পানি জমা হয়, লিভারের সমস্যার কারণে পানি জমা হয় এবং কিডনির সমস্যা হলেও কিন্তু শরীরে পানি জমা হয়ে থাকে। এছাড়া জানা অজানা নানা কারণে কিন্তু শরীরে পানি জমা হয়ে থাকে। তো আমরা আজকে হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধের সঙ্গে রোগের লক্ষণ, ওষুধের লক্ষণ এবং মানসিক লক্ষণের সঙ্গে মিলে গেলে যে চিকিৎসাটি আমরা দিয়ে থাকবো সে বিষয়ে আজকে আলোচনা। তো ভিডিওটি দেখছেন, আমার রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটি দেখুন এবং দেখার সাথে সাথেই আপনি সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দিন। এটিতে আপনার তেমন কোনো কষ্ট হবে না, জাস্ট একটু ক্লিক করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখুন। আপনার পরিবারে যদি কারো শরীরে পানি জমা হয় বা পানি লেগে থাকে, এই পানি শরীরের নানা স্থানেই হতে পারে, মাথায় হতে পারে, চোখের পাতাতে হতে পারে বা চোখে হতে পারে, মুখে হতে পারে, লিভারের সাইডে অর্থাৎ পেটে হতে পারে, এরপর পায়ে হতে পারে। তাছাড়া শরীরের নানা জায়গায় কিন্তু এই পানি জমা হতে পারে বা সারা শরীরেও পানি জমা হতে পারে। এই শরীরে পানি জমা হয়ে থাকলে তো এই সব যে আগে যে লক্ষণগুলো বললাম, যে কারণগুলো বললাম বা যে রোগগুলোর কথা বললাম, যে প্রবলেমগুলোর কথাগুলো বললাম, এগুলো তো হয়। তাছাড়া সাধারণত প্রস্রাব কমে যায়, অর্থাৎ তার প্রস্রাবের বেগ, প্রস্রাবের চাপ সবটাই কমে যায়। প্রস্রাব কম হওয়ার কারণে শরীর থেকে পানিগুলো কিন্তু নির্গত হতে পারে না। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই হৃৎপিণ্ডের সহ অন্যান্য যে রোগগুলো আছে, সমস্যাগুলো আছে, তার কারণে যে শরীরে পানি জমা হয়, সে পানি জমা হওয়া থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি, কিভাবে মুক্তি পেতে পারি সে বিষয়ে। তো হৃৎপিণ্ডের কোনো পীড়ার কারণে যদি শরীরে শোথ নামে বা শরীরে যদি পানি জমা হয়ে থাকে, তাহলে কিন্তু ডিজিটালিস নামে একটি হোমিও মেডিসিন গুরুত্বপূর্ণভাবে রোগটিকে সারিয়ে তোলে। তাছাড়া অ্যাপোসাইনাম ও হেলি বোরাস, এই তিনটি ওষুধেই কিন্তু আমি যে তিনটি ওষুধের কথা বললাম, অর্থাৎ ডিজিটালিস, অ্যাপোসাইনাম ও হেলি বোরাস, এই তিনটি হোমিওপ্যাথিক ওষুধেই কিন্তু শরীরে পানি জমা হওয়া থেকে শরীরকে রক্ষা করে বা শরীরের পানি জমা হওয়া থেকে, এবং সেই সঙ্গে ওই রোগগুলোকেও কিন্তু একেবারে নির্মূল করে দেয়। যদি হার্টের প্রবলেম থাকে কিংবা লিভারের প্রবলেম থাকে, ফুসফুসের প্রবলেম থাকে, কিংবা তার যদি কিডনির প্রবলেম থাকে, রক্ত স্বল্পতা থাকলে সেসব রক্ত স্বল্পতাকে তাকে ফুরিয়ে দেবে। এবং গর্ভকালীন কালেও কিন্তু ওষুধগুলো সেবন করা যায়, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে। তো আজকের আরও আমরা ডিটেলস আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা যেটা করবো সেটা হচ্ছে হেলিবোরাস এর সাহায্যে আমরা এই শরীরে পানি জমা হওয়া বা শরীরে পানি লাগা বা শোথ বা ওডিমা থেকে কীভাবে মুক্তি পেতে পারি। তো সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দেবেন। তো সুপ্রিয় বন্ধুরা, হেলিবোরাসের যে শোথ ও উদুরি, অর্থাৎ পেটে পানি হওয়া রোগকে উদুরিও বলা হয়ে থাকে। প্রস্রাব কালো বর্ণ কিংবা ঘোলা হয়ে থাকে, পরিমাণে অত্যন্ত কম হয়ে থাকে। প্রস্রাব ধরে দেখিলে দেখবে যে সেখানে অর্থাৎ প্রস্রাবকে যদি আমরা কোনো পাত্রে নেই, তাহলে দেখবো যে ধোয়ার মতো সাদা কিছু পদার্থ সেখানে ভাসে, অর্থাৎ তলানির কপি গুঁড়ার মতো হয়ে থাকে, পায়খানা অমিশ্রিত হয়ে থাকে। এবং এই সকল লক্ষণ থাকলে কিন্তু হেলিবোরাস খুবই উপকারী একটি ওষুধ। তাছাড়া বক্ষ স্রোতে, অর্থাৎ বক্ষের স্রোতে নিঃশ্বাস যদি নিতে তার কষ্ট হয়, দম বন্ধ হওয়ার একটা ভাব চলে আসে, তাহলেও কিন্তু এই হেলিবোরাস এর শোথ কিন্তু খুব তাড়াতাড়ি হেলিবোরাস মেডিসিন দ্বারা শোথ রোগকে বা কিংবা শরীরে পানি জমা হওয়া রোগ থেকে
আমরা রক্ষা পেতে পারি। তো এই যে রোগগুলোর লক্ষণ যে আমি বললাম যে শরীরে পানি জমা হয়, উদরি হয় অর্থাৎ পেটে পানি জমা হয়, তাছাড়া প্রস্রাব বন্ধ হয়ে যায় কিংবা প্রস্রাবের পরিমাণ অত্যন্ত কম থাকে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়, প্রস্রাবে যদি আমরা কোনো পাত্রে রাখি তাহলে দেখবো যে প্রস্রাবের রঙটা ধোয়ার মতো সাদা হয়ে গেছে, প্রস্রাবের তলানিটা হচ্ছে দেখা যাবে যে কপির গুঁড়ার মতো ঘোলা হয়ে গেছে, পায়খানা সাধারণত অমিশ্রিত থাকে, সেই সঙ্গে তার যদি বক্ষে স্রোত হয়, বক্ষে অর্থাৎ বুকে যদি তার স্রোত হয় তার শ্বাসকষ্ট হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। এইসব লক্ষণগুলোর সাথে যদি আমরা দেখি যে হেলিবুরাসের ওষুধের যে লক্ষণগুলো আছে অর্থাৎ নির্দেশক লক্ষণ বা রোগচিত্র লক্ষণ বা প্রদর্শক লক্ষণ যেগুলোকে আমরা বলবো, এবং যদি মানসিক লক্ষণগুলোর সঙ্গে যদি এই হেলিবোরাস মিলে যায় তাহলে কিন্তু আমরা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা খুব সহজেই এই রোগের চিকিৎসা করাতে পারবো। তো এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে হেলিবোরাসের প্রদর্শক লক্ষণ বা রোগচিত্রগুলো। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং অবশ্যই আপনি সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিবেন, আপনাদের কাছে এটা বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে। তো হেলিবোরাসের যে প্রধান চরিত্র গঠন কিংবা বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়ক বা প্রদর্শক বা নির্দেশক বা রোগচিত্র আমরা যে লক্ষণই বলি না কেন, সেটা দেখা যাবে যে রোগের লক্ষণ বিকাল 9টা থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি পায়। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে রোগের লক্ষণগুলো, তার মধ্যে যে রোগের লক্ষণগুলো আছে সেটা বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে কিন্তু বৃদ্ধি পায়। রোগী অজ্ঞান ভাবে পড়িয়ে থাকে, সাধারণত রোগীর যেন অজ্ঞান হয়ে আছে এইভাবে সে পড়ে থাকে, এবং অথবা সে নিদ্রা যায়। তার ঠোঁট ও বিছানার চাদর মানে তার এই স্বভাবটা লক্ষ্য করা যায় যে সে ঠোঁট কামড়াচ্ছে কিংবা বিছানার চাদর কিংবা বিছানার কোনো কাপড় বা নিজের পোশাকের কোনো কাপড়ের অংশ সে চিবাচ্ছে। ঠোঁট ও মামড়ি এমনভাবে নাড়ে ঠিক যেন কিছু চিবাইতেছে, যেটাই আমি একটু আগে বলছিলাম। তার অত্যন্ত পিপাসা থাকে এবং পিপাসায় আগ্রহের সহিত সে পানি পান করে থাকে, তার পিপাসা থাকে এবং সে এই আগ্রহের সহিত সে পানিও কিন্তু পান করে থাকে। প্রস্রাবের পরিমাণ অত্যন্ত অল্প, হ্যাঁ, এবং কালচে রঙের হয়। এটা এক প্রকার ধোয়া রাখলে যেমন ধোয়াকে ধরে রাখলে যেমন এক প্রকার লালচে কপির মতো হয়, ঠিক সেরকম তলানিও পড়ে। কপালের কোস্কান ও সেই সঙ্গে ঘর্ম থাকে, কপাল তার কোস্কানো হয়ে যায়, অর্থাৎ কপালের চামড়াগুলো ভাঁজ পড়ে এবং সেই সঙ্গে কপালে তার ঘাম দেখা দেয়। একদিকের একটি হাত অনবরত নড়ে অর্থাৎ কাঁপতে থাকে, অন্যদিকের হাত পা স্থিরভাবে পক্ষাঘাতের মতো অর্থাৎ প্যারালাইসের মতো পড়ে থাকে। চক্ষুর তারা প্রসারিত হয়, কিছু দেখতে কিন্তু তেমন পায় না, অর্থাৎ তার স্মৃতিশক্তিও লোপ পায়। তার স্রোত হয় অর্থাৎ তার মধ্যে শরীরের মধ্যে পানি জমা হয়। তার মাথায় বালিশের উপর রাখিলে একদিকে এদিক ওদিক করে নড়তে থাকে। তার মাথা যখন বালিশে রাখা হয় বা বালিশে রাখা অবস্থা হয়, সে এদিক ওদিক করে তাকাতে থাকে বা নড়তে থাকে। তো এখানে একটু বলা আমি যেটা এড়িয়ে গিয়েছিলাম সেটি হচ্ছে প্যারালাইসিসের কারণে কিন্তু অর্থাৎ বা স্ট্রোক জনিত কারণে কিন্তু শরীরে স্রোত হতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আবার কন্টিনিউ করার সাথে সাথে অবশ্যই আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার জন্য আমি বিশেষভাবে রিকোয়েস্ট করছি, কারণ আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এটি অত্যন্ত একটা দুঃখজনক একটি বিষয় যে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। আর এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের স্বাস্থ্য বিষয়ক বার্তামূলক একটি চ্যানেল। আর আমরা এখন আলোচনা করব এই যে হেলিবোরাসের মানসিক যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো নিয়ে। সাধারণত মস্তিষ্কের গোলযোগ দেখা দেবে, অর্থাৎ তাকে অনেকটা পাগলের মতো তার অবস্থা হবে, পাগলের মতো কথাবার্তা, ধ্যান ধারণা, চিন্তা চেতনা বা তার স্মৃতিশক্তি লোপ সহ নানা ধরনের মস্তিষ্কের জটিলতা দেখা দিতে পারে। তার অচৈতন্য ভাব, তার কোনো চেতনা চিন্তা কথা সে অজ্ঞান অবস্থায় থাকতে পারে, তার অচৈতন্য ভাবটা চলে আসবে। বিছানার চাদর কাটে বা খুঁটে এমনটা একটা অবস্থা, বা কাপড় খুঁটে অর্থাৎ চিবায় কাপড় বা বিছানার কোনো কিছু কাপড়, যেটাই সে পরনে তার থাকুক না কেন সে কাপড় খুঁটতে থাকে এবং ঠোঁট দিয়ে কামড়াতে, মানে ঠোঁট কামড়াতে থাকে বা ঠোঁট নাড়তে থাকে। এরকম যদি লক্ষণগুলো আমরা অর্থাৎ এইসব মানসিক লক্ষণ, রোগ লক্ষণ এবং রোগের যে লক্ষণগুলো আমি পূর্বে আলোচনা করেছি, এই লক্ষণগুলোর সঙ্গে যদি হুবহু মিলে যায় তাহলে অবশ্যই আপনি একজন হোমিওপ্যাথিক
রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করাবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। তো সুপ্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।